নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। হাড়ির খবর নিয়ে এসে গেছি আপনাদের সামনে আবার। পাকিস্তান আর ভারতের অঘোষিত একটা যুদ্ধ আপাতত স্থগিত, কিন্তু আজ হাড়ির খবরে আলোচ্য বিষয়বস্তু হবে অতক্কিন, অর্থাৎ এবার পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে যে পাকিস্তান সম্পর্কে নরেন্দ্র মোদী মানে এখানে তো একক নরেন্দ্র মোদী নয়, মানে মোদী সরকার, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সিসিএস, সামগ্রিকভাবে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, এই নরেন্দ্র মোদীর রণকৌশল, নরেন্দ্র মোদী ইজ দ্য ফার্স্ট অ্যামং ইকুয়ালস, তিনি সাংবিধানিকভাবে প্রধান এবং তিনি রণকৌশলের প্রধান স্থপতি। তাই আমি বলছি যে মোদীর কৌশল, রণকৌশল কি, স্ট্র্যাটেজিটা কি। আমাদের সাংবাদিকদের তো কাজ হলো ভেতরের স্ট্র্যাটেজিটা জানার চেষ্টা করা। আমি সবটা জেনে ফেলেছি এবং আমি একটা বিরাট দাবি করছি যে আমি সব জানতা, তা বলছি না, কিন্তু কিছুটা মগজাস্ত্র, কিছুটা তথ্য, ইনফরমেশন সংগ্রহ করে আমি জানার চেষ্টা করছি মোদীর আগামী দিনে স্ট্র্যাটেজিটা কি, গোপন স্ট্র্যাটেজি কতটা জানতে পারছি আমি, আমার অভিজ্ঞতা, পারসেপশন, সূত্র। আমার এখনো মনে পড়ে লালকৃষ্ণ আডবাণীকে প্রেস কনফারেন্সে যখন জিজ্ঞাসা করা হতো হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি, তখন আডবাণী উত্তর দিতেন যে ইফ ইট ইজ স্ট্র্যাটেজি হোয়াই শুড আই ডিসক্লোজ ইট ইন দ্য প্রেস কনফারেন্স। সুতরাং সাংবাদিক বৈঠক কেন, কোনো সাংবাদিকদের কাছেই বিজেপি গভর্নমেন্টের নরেন্দ্র মোদী বলুন, অজিত ডোভাল বলুন, জয়শঙ্কর বলুন, তিনি আমাদের কাছে এসে স্ট্র্যাটেজিটা জানিয়ে দেবেন আর আমি আপনাদের কাছে এসে সেগুলো নোট করে বলে দেবো, এটা তো হয় না। কিন্তু 6 বার পাকিস্তানে গেছি আমি, পাকিস্তানের মনস্তত্ত্বটাও কিঞ্চিত বুঝি। দিল্লিতে থাকার সুবাদে জম্মু কাশ্মীরে তো কতবার গেছি নিজেরও মনে নেই। এই অবস্থায় আমি একটা বই পড়ছিলাম, পুরনো বই, মানে 2016 সালে বোধহয় প্রথম প্রকাশিত হয়। সেই বইটি দুজন সমর বিশেষজ্ঞ এবং তারা বিদেশ মন্ত্রকের যে কূটনীতি, সেই কূটনীতি নিয়েও তারা যথেষ্ট পড়াশোনা করেছেন, এমন দুজন বিদেশি লেখক, তাদের একটা বই পড়ে আমার মনে হলো যে আপনাদের জানাই। বইটার নাম হচ্ছে নট ওয়ার নট পিস, নট ওয়ার নট পিস। শুনতে খুব অদ্ভুত লাগছে তো, যে যুদ্ধও নয় শান্তিও নয়। আসলে এটাই কিন্তু নরেন্দ্র মোদীরও রণকৌশল। সার্বিকভাবে আমি সাধারণভাবে কৌশলের কথাটা বলছি, মাইক্রো ডিটেলসটা তো কোনো সাংবাদিকের পক্ষে জানা সম্ভব নয়। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে তো বললে সেটা অসত্য কথন হবে। কিন্তু প্রথম কথাটা হচ্ছে, এবার এই যে সামান্য 4 দিনের অথচ সাংঘাতিক একটা যুদ্ধ, অঘোষিত যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু তার মধ্যেই নিহিত রয়েছে আগামী দিনের রণকৌশল। এই যুদ্ধটা যদি না হতো তাহলে পাকিস্তানকে কিন্তু এভাবে সবক শেখানো যেত না। অর্থাৎ পাকিস্তান যদি আমরা টিট ফর ট্যাট, নরেন্দ্র মোদী যেটা অনেক জায়গায় বলেছেন, বৈঠকে বলেছেন, এমনকি আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে পর্যন্ত তিনি জানিয়েছিলেন, 9 তারিখে জানিয়েছিলেন। 9 তারিখ যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ফোন করেছিলেন, তিনি বলেছিলেন যে পাকিস্তান যদি একটা গুলি চালায় আমরা কিন্তু গোলা চালাবো, মানে আমরা কিন্তু চুপ করে থাকবো না। এখন এইটা অনেকে মনে করতে পারে যে তাহলে উনি যুদ্ধবাজ, অনেকে তো এর সাথে নির্বাচনী রাজনীতি মানে যোগসাধক কথা বলছে। এমনকি যখন প্রথম আক্রমণটা কাশ্মীরে হয়েছিল এবং নিরীহ পর্যটকদের ওপর পেহেলগামে, তখনও নিন্দুকেরা অনেকে বলেছে যে এটা কোনো সেটিং নয় তো, এটা কোনো সাজানো ব্যাপার নয় তো, ভাবা যায়। নরেন্দ্র মোদী কিন্তু পাকিস্তানি সন্ত্রাসের, আমি মানছি গোয়েন্দা ব্যর্থতা আছে, আমি মানছি যে দেয়ার আর লট অফ মানে পিটফলস, ফল্ট লাইন্স যাকে বলে, অনেক ভুলচুক আছে, সে তো সবসময় হয়। 9/11-এ ভুলচুক ছিল না, গোয়েন্দা ব্যর্থতা ছিল না, কার্গিলের সময় গোয়েন্দা ব্যর্থতা ছিল না, সেটা কিন্তু আজকের আলোচ্য বিষয় নয়। সেটা নিয়ে হলে আমি আলাদা করে শুধু গোয়েন্দা ব্যর্থতা নিয়েই আলোচনা করব, যে কেন গোয়েন্দা ব্যর্থরা বারবার ব্যর্থ হন, সেটা একটা আলাদা আলোচনার বিষয়। কিন্তু আজ আমার আলোচনার বিষয় হচ্ছে যে মোদির স্ট্র্যাটেজিটা কি। মোদির স্ট্র্যাটেজিটা দেখুন,
একটু পেছন দিকে যাই। 2014 নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরেই শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানে হঠাৎ শুনলাম সার্কের সমস্ত রাষ্ট্রপ্রধানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে নেমন্তন্ন করা হচ্ছে। আমি খবরটা পেলাম রাষ্ট্রপতি ভবন সূত্রে, কারণ রাষ্ট্রপতি ভবনেই তো শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, তো সেখানে সমস্ত আয়োজন হচ্ছে, ম্যারাপ বাঁধা হচ্ছে, এবং সেটা ভেতরে অশোকা হল দরবার হলে নয়, হচ্ছে বাইরে। তো খোলা বাইরের যে জায়গাটা, প্রাঙ্গণ যেটাকে বলা হয়, সেই রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে কিন্তু অটল বিহারী বাজপেয়ীরও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি ছিলাম। সুতরাং নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ীর মানে অনুসরণ করে, তার চরণচিহ্ন অনুসরণ করে তিনি আবার শপথ গ্রহণ মানে বাইরে করবেন, তাতে আমার বিস্মিত হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু আমার মনে আছে সেদিন রাত্রিবেলায় তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হচ্ছিল রাত্রিবেলায়। আমি তখন দিল্লিতে আনন্দবাজার পত্রিকার সম্পাদক। প্রণববাবু আমাকে বললেন, ঠিক বুঝতে পারছি না, সার্কের সমস্ত রাষ্ট্রপ্রধানদের ডাকা মানে তো নওয়াজ শরীফকেও ডাকা, নওয়াজ শরীফ এসেও যাবেন, কিন্তু এটা কি ভালো হচ্ছে না ভালো হচ্ছে না সেটা ঠিক বুঝতে পারছি না যে কি হবে এটার কনসিকুয়েন্স। কেননা এটাতে একটা মানে ইভেন্ট বিরাট হবে, কিন্তু সেই ইভেন্টের অ্যাকচুয়ালাইজেশনটা কি হবে। আমি কিন্তু মনে করি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে এই যে সার্কের সবাইকে ডাকলেন, এবং অনেকে বলেন যে সার্কের মানে সেই সময় অন্যান্যদের জন্য নয়, মূলত নওয়াজ শরীফ পাকিস্তানকেই ডাকার জন্য তিনি এই 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 ইভেন্টটা ডেকেছিলেন। মানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন নওয়াজের জন্য, এবং নওয়াজ এলেন, মোদির সাথে দুজনের কথাবার্তাও হলো। এবং নওয়াজ এবং নরেন্দ্র মোদীর কিন্তু ব্যক্তিগত সম্পর্ক আজও ভালো, এখনো ভালো। এবং নওয়াজ শরীফ কদিন আগে লন্ডনে ছিলেন, নওয়াজ শরীফের যে ছেলে লন্ডনে থাকে, আরেকটি ছেলে আমেরিকায় থাকে, নওয়াজ শরীফের ছেলের সঙ্গেও অজিত ডোভালদের যোগাযোগও আছে। সুতরাং মানে এমন নয় যে যুদ্ধ করতে গেলে, কুরুক্ষেত্র যুদ্ধের সময় তো এটা হতো না, দুটো শিবিরে সন্ধ্যেবেলার পরে কথাবার্তাও হতো, ডিজিএমও টক, যেমন যুদ্ধের সময়ও ডিজিএমও টক হয়, অনেকে জানেন না, এটা রুটিন ব্যাপার। এখন নরেন্দ্র মোদী যখন ডাকলেন, তারপর কিন্তু রাজধর্ম সেটাই ছিল যে নরেন্দ্র মোদী কিন্তু পাকিস্তানকে সুযোগ দিয়েছিলেন। কখন বিগড়ে গেল, আলাপ আলোচনা হচ্ছে, বিদেশ সচিব আলোচনা হবে, এরকম সব কথাবার্তা হচ্ছে, এমন সময় প্রথম যেটা হলো, হুরিয়াতদেরকে নিয়ে সমস্যা হলো। পাকিস্তান হাই কমিশনে হুরিয়াতদেরকে ডাকা হলো, এবং হুরিয়াত নেতারা তারা বললো আমরা আসবো। নরেন্দ্র মোদী বললেন না, আরএসএস এবং সংঘ পরিবারও বলল না। হুরিয়াতদের অহেতুক গুরুত্ব দেওয়াটা, এটা এমনকি অটল বিহারী বাজপেয়ীও দিয়েছিলেন, হুরিয়াতদের দিল্লিতে ডেকে এনেও বৈঠক করিয়েছিলেন। অনেকে বলেন নরসিমা রাও তো হুরিয়াতদের সাথে টক শুরু করেছিলেন। দুলাত তখন রয়ের চিফ ছিলেন, দুলাত নিজে লিখেওছেন, এবং দুলাত তো এখনো আছেন। দুলাত বলেন, সবসময় বলেন, আমাদেরকে বলেন যে নরসিমা রাওয়ের হুরিয়াতদের সাথে আলোচনার প্রক্রিয়াটা খুব ভালো ছিল, এবং বাজপেয়ী সেটাকে কন্টিনিউ করেছিলেন। নরেন্দ্র মোদীরও উচিত ছিল হুরিয়াতদের ডেকে নিয়ে, তাহলে এত ঝামেলা হতো না। আমি মনে করি ভুল এই জন্যে যে যেটা জেএন দীক্ষিত বলেছিলেন, আমাকে জেএন দীক্ষিত নিজে বলেছিলেন, জেএন দীক্ষিত মানে মণি দীক্ষিত, ফরেন সেক্রেটারি ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। উনি বলেছিলেন যে একটা তৈলাক্ত বাঁশে একটি বাঁদরের ওঠানামা হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। এই যুদ্ধ এই শান্তি, এই যুদ্ধ এই শান্তি, এই আলোচনা এই ঝগড়া, এইটাই হচ্ছে পাকিস্তানের মনস্তত্ত্ব। 47 সালে আগস্ট মাসে স্বাধীনতা, অক্টোবর মাসে যুদ্ধ কাশ্মীরের জন্য পর্যদস্ত হয়েছে। 65 সালে আবার যুদ্ধ, 65 সালের যুদ্ধ আরো বাড়ত। সোভিয়েত ইউনিয়নের তখন বিরাট ক্ষমতাশালী, ঠান্ডা যুদ্ধের সময়, এবং আমরা সোভিয়েত ব্লকে আছি। 65 সাল, তখন সেই যুদ্ধের জন্য তারা তৎপর হয়েছিল। আজ যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র লম্ফজম্ফ করে, সোভিয়েত ইউনিয়ন সেখানে বিরাটভাবে যুদ্ধ থামাতে তৎপর হয়েছিল। এটাও নতুন কিছু নয়, আন্তর্জাতিক দুনিয়াতে এটার মানে সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া নয়। আর এখন তো গ্লোবালাইজেশনের পরে 91 সালের যে আর্থিক উদারীকরণ ভারতে হলো, এবং তার আগে গোটা পৃথিবী জুড়ে বিশ্বায়নের ঝড় উঠলো, এখন এই সার্বভৌম রাষ্ট্রের যে ছোট ছোট চাল, এই চালটা উড়ে গেছে। এবং এখন অসমোসিস, ডিপ্লোমেসিতে বলে ডিপ্লোম্যাটিক অসমোসিস, অভিশ্রবণ, অর্থাৎ সবাই সবার উপর নির্ভরশীল। প্রচুর স্তর,
তো জেএন দীক্ষিতের যে বক্তব্য সেটা হচ্ছে যে আমাদেরকে এই নো ওয়ার নো পিস, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। যে নরেন্দ্র মোদী কিন্তু 65 সালে যেরকম হয়েছে, 71 সালে ঠিক কথা যে একটা সুনিশ্চিত জয়, মানে পাকিস্তানকে স্বীকার করতে হয়েছে পরাজয়। কিন্তু সেই যুদ্ধের ফলে আমরা কি দেখেছি, 75 সালে ইন্দিরা গান্ধীকে কিন্তু এমার্জেন্সি করতে হয়েছিল। 77 সালে মোরারজি দেশাই ক্ষমতায় এসে গেল। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী তার মুন্সিয়ানাদি ফিরে এলেন, কোয়ালিশন যুগ টিকলো না, সেটা ভিন্ন ইতিহাসের ভিন্ন অধ্যায়। কিন্তু নরেন্দ্র মোদী আজকে যে স্ট্র্যাটেজিটা করছেন, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে যে যুদ্ধটা করাটা দরকার ছিল, মানে অঘোষিত হলেও। তার কারণটা হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের কম্প্যারেটিভ স্টাডি, কে কোথায় দাঁড়িয়ে আছে। আমরাও তো জানলাম যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের বায়ুসেনা কতটা সক্ষম, কেননা সময় বদলে গেছে। 71 সালে কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র, আজকে দুটো দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র, বোতাম টেপার ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে আছে। পাকিস্তান একটা ফ্যানাটিক রাষ্ট্র। পাকিস্তান শুধু সন্ত্রাসবাদকে স্পন্সর করে বললে ভুল হবে। পাকিস্তান ইটস এ টেররিস্ট স্টেট, সন্ত্রাসবাদী রাষ্ট্র। কেন এত বড় কথা বলছি, তার কারণটা হচ্ছে যে জঙ্গিরা ওখানে নিহত হলে পাক সেনারা তারা তাদের সম্মান জানাতে শহীদদের কাছে আসে, তাদের ভাষায় শহীদ। আর পারভেজ মোশাররফ বলেছিল, আপনারা ভুলে গেছেন, আগ্রা সামিটে এসে, যে 71 সালে যদি মুক্তিযোদ্ধারা তোমাদের কাছে স্বাধীনতা সংগ্রামী হয়, তাহলে ইসলামিক জিহাদিরা পাকিস্তানে আমাদের কাছে স্বাধীনতা সংগ্রামী। কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়ছে ওরা। সুতরাং কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী যারা যারা আমাদের কাছে টেররিস্ট, কেননা পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা বলি, সেই কাশ্মীরটাকে তোমরা দখল করে রেখেছো, আর তোমরা মনে করছো যে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি। আমাদের মানে বিরাটত্ব, 140 কোটি মানুষের দেশ, বৃহত্তম গণতন্ত্র, সমস্ত দায়িত্ব হচ্ছে আমাদের উদার থাকা, শান্তির বাণী, অহিংসার কথা বলা। আর তোমরা প্রতিটি ক্ষণে ক্ষণে সন্ত্রাস চালাবে। 4 বার কার্গিলের যুদ্ধটা ধরলে 4 বার হেরে গেছে পাকিস্তান, এবং হেরে যাওয়ার পরে যেটা জিয়াউল হক বলে গেছিল যে 1000 কাটস, ভারতকে 1000টা টুকরো করে দিতে হবে। আমরা যুদ্ধে জিততে পারছি না, সুতরাং আমরা ইন্টারনালি ভেতরে ঢুকে পড়ো, প্রক্সি ওয়ার শুরু করো। এবং সেই প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধে আমরা কি করব, যে ভারত এত বড় একটা দেশ, অপারেশন টোপাক 1, অপারেশন টোপাক 2, কাশ্মীরের মধ্যে জঙ্গিদেরকে টাকা দাও, একটা পাথর ছুঁড়তেও টাকা দিত, নর্থ ইস্টটাকে টুকরো টুকরো করে দাও, ISI একটা ছাতা বানাও, যাতে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি সংগঠনগুলোকে টাকা দিয়ে কোঅর্ডিনেটেড একটা বডি বানাও। দাউদ ইব্রাহিমকে তৈরি করো। দাউদ ইব্রাহিমকে আমেরিকা কেন টেররিস্ট ঘোষণা করলো? তার একটাই কারণ, তার কারণ দাউদ ইব্রাহিম শুধু মুম্বাই বিস্ফোরণের মানে খলনায়ক নয়, পাকিস্তানে আশ্রিত শুধু তাই নয়, পাকিস্তানে যখনই এই যে এবারও যখন যুদ্ধ হয়েছে, ওরা কি করে, দাউদকে অন্যত্র পাঠিয়ে দেয়। আমার এখনো মনে আছে, আগ্রা সামিটের সময় পারভেজ মোশাররফ রাষ্ট্রপতি ভবনে আডবাণী দেখা করতে গেলেন, উপপ্রধানমন্ত্রী প্রথমে বলেছিলেন যে দাউদকে দাও, আমাদের হাতে তুলে দাও। তখন পারভেজ মোশাররফ বললেন, আডবাণীজি তুমি কেন আগ্রাতে, আমি শান্তির কথা বলতে এসেছি, কেন স্মল টক করছো, এ কথাটা বলেছিল। আর বলেছিল যে দাউদ নেই, আমি অস্বীকার করছি। ফিরে এলেন আডবাণী নর্থ ব্লকে, ফোন করলেন আইবি চিফ কেপি সিং, হোয়ার ইজ দাউদ? 15 মিনিটের মধ্যে জানাচ্ছি স্যার। 15 মিনিট বাদে কেপি সিং এর ফোন, দাউদ এখন ব্যাংককে, পাকিস্তানে নেই, এটা সত্য। তার মানে কি, পারভেজ মোশাররফ আসার আগে দাউদের তো 1000টা পাসপোর্ট, প্লাস্টিক সার্জারিও করেছে, সুতরাং দাউদকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হলো। তাহলে কি টেকনিক্যালি পাকিস্তান কতটা কৌশল করে এইটা সবসময় জানাতে চায় যে দাউদ নেই, মিথ্যা কথা বলছে ভারত। ইন্টারন্যাশনাল কোর্টে যদি প্রশ্নটা ওঠে, ইউনাইটেড নেশন সব জায়গায় বলবে ভারত মিথ্যা কথা বলছে, কোথায় দাউদ? এইভাবে কৌশল করি পাকিস্তান আমাদের সাথে যদি করে, এবং যেটা জিয়াউল হকের স্ট্র্যাটেজি এখনো করছে। তার কারণটা আমরা কি দেখলাম, সংঘর্ষ বিরতি হয়ে গেছে,
4 দিনের যুদ্ধে পর্যদস্ত হয়েছে। আমরা বুঝে গেছি আমাদের বায়ুসেনার শুধু শক্তি কতটা তা নয়, আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো যেগুলো আমরা কিনেছি সেগুলো কিরকম একটু ব্যবহার করেও আমরা বুঝলাম যে একটা এক্সারসাইজ হলো। এই সময় আমরা তাহলে কি করব? নাম্বার 1, আমাদের কোভার্ট অপারেশন, অর্থাৎ ভেতরে এই যে আইএসআই এবং জঙ্গিরা অনেক সময় রিঅর্গানাইজ করে, একটা জঙ্গি সংগঠনকে ব্যান করে দিলে, লস্করকে ব্যান করলে আর একটা নতুন নাম নিয়ে নেমে পড়লো, সেই জায়গাগুলোকে যাতে আর কি সম্পূর্ণ আমরা মোকাবিলা করতে পারি। এবং শুধু তো সন্ত্রাসটা শুধু বোমা বিস্ফোরণ নয়, জাল নোট, ড্রাগ ট্রাফিকিং, মহিলা পাচার, নারী পাচার, এই সমস্ত ইস্যুগুলো পাকিস্তান কেন করে? আমাকে একজন খুব ভালো এক গোয়েন্দা অফিসার বুঝিয়েছিলেন যে ভারতের ভিতরে যে ইন্টারনাল সিকিউরিটিটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এগুলোও খুব কার্যকর হয়। এবং দাউদের এই ঘটনার পর যখন পশ্চিম উপকূলবর্তী এলাকাটা অনেক বেশি রুদ্ধ হয়ে গেল, অনেক সার্ভিলেন্স ভিজিলেন্স বেড়ে গেল, সঙ্গে সঙ্গে পাকিস্তান বাংলাদেশকে একটা সেই মানে ভূমিটাকে ব্যবহার করে পূর্ব উপকূলবর্তী এলাকা দিয়ে, আর ভারত বাংলাদেশের বর্ডার তো সেরকমভাবে সিল্ড নয়, যেটা পাঞ্জাবের ক্ষেত্রে অনেক বেশি, সুতরাং অনায়াসে সেখান দিয়ে লোক ঢোকানো যায়। ইনফিল্ট্রেশন মানে তো শুধু সাধারণ নাগরিকদের অনুপ্রবেশ নয়, জঙ্গি অনুপ্রবেশ হয়, এবং সেই জঙ্গিরা কলকাতাতে চলে আসে, কলকাতা থেকে দিল্লি চলে যাচ্ছে, দিল্লি থেকে কাশ্মীর চলে যাচ্ছে, গোটা দেশে ছড়িয়ে পড়তে পারে। তো প্রতিটা রাজ্যে, প্রতিটা কসমোপলিটন যে কোনো শহরে যেখানে মুসলিম প্রধান জায়গা, সেসব জায়গাগুলোতে তারা ডেরা বাঁধে। এই ফ্রি স্কুল স্ট্রিট থেকেই তো কত জঙ্গি অতীতেও ধরা পড়েছে, এখনো অনেক সময় বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে খবর পাওয়া যায় যে পুলিশ এই অমুককে গ্রেপ্তার করলো, তমুককে গ্রেপ্তার করলো। অনেক সময় অনেক জেলাগুলোতে, গ্রামে পর্যন্ত গিয়ে ডেরা বানায়। তো এইটা একটা বিরাট আমাদের তৎপরতা হবে। দ্বিতীয়ত, আমরা কিন্তু রেফারেন্স ফ্রেম, যেটা টার্মস অফ মানে রেফারেন্স, এখন কিন্তু পাকিস্তানের সাথে আলোচনা, যেটা জয়শঙ্কর বলেও দিয়েছেন, যে সন্ত্রাস ছাড়া, অর্থাৎ পাকিস্তানের যে জঙ্গি সন্ত্রাস ছাড়া অন্য কোনো বিষয়ে আমরা আলোচনা করতে যাব না। কাশ্মীর তো দূর কি বাত, কোর ইস্যু ফোর ইস্যু পারভেজ মোশাররফ ঠিক করে দিয়ে গেছিল যে কম্প্রিহেন্সিভ ডায়ালগ নয়, কোর ইস্যু। এখন আমরা আলোচনা করব পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তানের সন্ত্রাস নিয়ে। সুতরাং এই মুহূর্তে কোনো রকম বন্ধুত্বের হাত বাড়াবো না, আবার একটা যুদ্ধ ঘোষণা করতেও যাব না। তার মাঝামাঝি নো ওয়ার নো পিস স্ট্র্যাটেজি নিয়ে নরেন্দ্র মোদী এগোবেন। তিনি যুদ্ধ আটকেছেন, বড় নরেন্দ্র মোদী ফুল ফেজের একটা যুদ্ধ আটকেছেন, কারণ তিনি জানেন চার্চিল থেকে ইন্দিরা গান্ধী কি অবস্থা হয়েছিল যুদ্ধ করতে গিয়ে। 2029-এ লোকসভা নির্বাচন, এখনো অনেকটা দেরি আছে। সুতরাং রুটি কাপড়া মাখানো কিন্তু রাজধর্ম, শুধু যুদ্ধ করাটাই শুধু রাজধর্ম নয়। সুতরাং এই পরিস্থিতিতে এই স্ট্র্যাটেজি নিয়ে নরেন্দ্র মোদী এগোচ্ছেন। আমি জানি না এরপর পাকিস্তান কি করবে। আজ এই পর্যন্তই থাক, আবার আমরা এই বিষয়ে নতুন কোনো অধ্যায় নিয়ে আসবো আপনাদের কাছে হাড়ির খবরে। নমস্কার।